সব ভালো যার শেষ ভালো। এমন সুন্দরভাবে সব সমস্যার সমাধান যে মিটে যাবে, বড় বেয়ান যে আবার তোকে বরণ করে ঘরে তুলবার প্রস্তাব রাখবেন, এসব ঈশ্বরের খেলা ছাড়া কি সম্ভব হতো বল? হতো? তুমি তো বলেছিলে মামা, জীবনে সবকিছু ছাড়া যায়, কিন্তু বিশ্বাস নয়। আজ আমি সেই বিশ্বাস রেখে আর তোমাদের আশীর্বাদে সবকিছু ফিরে পেয়েছি। অগ্নি পরীক্ষা তো সকলকেই দিতে হয় কোনো না কোনো সময়, এটা হয়তো সেই পরীক্ষাই ছিল। অগ্নি পরীক্ষা তুই একা দিসনি রে মা। ও বাড়ি থেকে চলে আসার পর থেকে প্রতিটা মুহূর্ত মনে হয়েছে যেন এক একটা মুহূর্ত দীর্ঘ পরীক্ষার, যা স্বয়ং ঈশ্বর নিয়ন্ত্রণ করে। যে অন্যায় আমি করেছিলাম আমার নিজের দুর্বলতা থেকে, তার শাস্তি উনি নিজে হাতে দিয়েছেন আমাকে। মামা, আমি তোমাদের জন্যই তো স্বামী সংসার ফিরে পেয়েছি। তুমি আর মামি গিয়ে না দাঁড়ালে এসব সম্ভব হতো বলো? জীবনের এই ন্যায় অন্যায় বোধগুলোই আমাদের আরো সজাগ করে। আমরা ঠিক ভুল বুঝতে শিখি, জীবনকে ফিরে দেখি। ঠিক বলেছিস রে কলক। আজ আমি প্রথম বোধহয় তোদের মামা ভাগ্নির কথায় একমত হলাম। তবু বিবেক বলে কিছু যদি আমার মধ্যে অবশিষ্ট থেকে থাকে, তাহলে সেটা যে আমায় বড্ড দগদাচ্ছে রে। মামি, এভাবে ভেবো না মামি। মামার কাছেই শুনেছিলাম, মানুষ যা থেকে মুক্ত হতে পারে না সেটা হলো বিবেক। বিবেকই আমাদের সব থেকে বড় শিক্ষক। এসো তো, এসো, এখানে বসো। আচ্ছা মামি, তোমার আবার সেই দিদিমণির কথা মনে আছে? উনিও বলেছিলেন জীবন হলো সবচাইতে বড় টিচার। মোমেন্টস মানে মুহূর্ত হলো এক একটা চ্যাপ্টার। একটা কথা আছে জানিস তো কনক, চোরায় না শুনে ধর্মের কথা। এই কথাগুলি তুই ওই পুকুর পাড়ে হাসেদের বলবি, বুঝবে। কিন্তু হ্যাঁ রে কনক, তোর মুখ্য মামি কি আর এসব ভারী ভারী কথা বুঝবে রে? তবে এটুকু বুঝেছি যে নিজে কাছের ঘরে থেকে অন্যের ঘরে ঢিল ছোড়ার ফল ভালো হয় না গো। মামি তুমি এসব কেন বলতে দে রে কনক, আজ আমায় সব বলতে দে। আমি চেপে রাখতে পারছি না রে। ঠিক যেমন নিজের রাগটা চেপে রাখতে পারি না, তেমনি গুমড়ে মরতেও পারছি না। তবু ভালো যে ঈশ্বর অন্তত আমার শাখা বলার মানটুকু রেখেছেন। কনককে বলে দে যে আমি রক্ত মাংসের মানুষ, ভগবান নই, কিন্তু ওর মতো মানুষের সাথে আচ্ছা তোমরা কি কোনোদিনও বদলাবে না? নদীর যেন দুটো কূল, কিন্তু জানো তো সাগরে মিশলে নদীও কিন্তু এক হয়। পাকা বুড়ি একেরে, খুব পাকা পাকা কথা শিখেছিস না? আজ বাদে কাল কিন্তু তোমাদের বিয়ে, আর তোমরা এখনো ঝগড়া করবে? তুমি দেখেছো মামা মামি কেমন চোখের জল ফেলছে? কাচের গিলাস ভাঙলে সেটা জোড়া দেওয়া বড় শক্ত রে মা। আমি যে পাপ করেছি, যে অন্যায় করেছি, তার বদলে ও যদি আমায় বাড়ি থেকে তাড়িয়েও দেয়, তাইলেও আবার কিচ্ছু বলার নেই। ও মামা, তুমি এখনো অভিমান করে থাকবে? দেখো মামি কি সব বলছে। তবে একটা কথা আমি না বলে পাচ্ছি না রে কনক, তোর মতন মেয়ে যে কোনো সংসারের গর্ব রে মা।
তোমার কোনো দোষ নাই। আমার দিদিটারে দেখো, বুদ্ধি ছিল না সে একরকম, আর এখন তো দেখি অতি চালাকের গলায় দড়ি পড়লো। অগো বউ, ওরা লেজায় কাটুক মুড়ায় কাটুক যা খুশি করুক, তোর অত দরদ দেখাইয়া আবার বিয়া ফিয়া নাটক দেখানোর কি দরকার ছিল? বৌরানি বৌরানি কইরা লাফাইতাছে, এদিকে নিজের পোয়াতি বউরে একটু টেক কেয়ার কর, তা না। আমি কইতে গেলাম তা আমি হইলাম খারাপ। এসে থেকেই তো তোমারে দেখছি, তুমি একেবারে আমার মনের মতো, সোজা সাপটা, মুখে যা আসে পষ্টাপষ্টি কইয়া দাও। তাই আজ তুমি খারাপ, আর এই বাড়ির লোকগুলান কোনোদিনই সুবিধার ছিল না। তুই এক এক করে আমার সব কেড়ে নিয়েছিস কনক, তবে ভাবিস না তোর জিত হয়েছে। আমি এত সহজে তোকে এই বাড়ির বউরানী হতে দেব না, and that too for the second time। প্রয়োজন হলে শেষ করে দেব তোকে চিরদিনের মতো। শুধু একটা সঠিক সুযোগের অপেক্ষা করছি। অবমনি, আহা, অত ঘাবড়ানোর কিছু হয় নাই। আমি তো আছি তোমারে বুদ্ধি দিতে, তুমি তো আর আমার কাছে খারাপ হও নাই। মা যেভাবে দল বদল করে নিল, এরপর আমাকেও মেপে গুনে বুঝে প্রতিটা স্টেপ ফেলতে হবে। অবশ্য সবার আগে অভ্রকে যাই পাশে, ওকে কনফিডেন্সে না নিলে কিচ্ছু করে উঠতে পারবো না। আচ্ছা, অত ভাববার কি আছে কও দেখি? কথা কইলে মন হালকা হয়। আমি তো কইছি যে আমি আসি। আমি জানি মাধু মাসি, আপনি সবসময় আমার পাশে আছেন, আর আমি এটাও জানি যে এত অন্যায় করার পরেও এবারের লোকগুলো আমার পাশে আছে, আমাকে ক্ষমা করে যাচ্ছে। ওনারা কতটা উদার, এটা আমি ভীষণ ফিল করি, ভেতর থেকে ফিল করি যে এবারের মানুষগুলো সত্যি খুব মহান। কি? হ্যাঁ মাধু মাসি, আমি ঠিকই বলছি। আমি মনস্থির করে নিয়েছি মাধু মাসি, এই জীবনের লক্ষ্য এখন আমার একটাই, নিজেকে ভালো মানুষ হিসেবে প্রমাণ করবই আমি। অন্তত এবারের যোগ্য বৌমনি হিসেবে তো প্রমাণ করতেই হবে আমাকে মাধু মাসি। এই অগ্নি পরীক্ষাতে আমাকে পাশ করতেই হবে, করতেই হবে। অভ্র, তুমি কখন এলে অভ্র? ঝিলমিলকে বিশ্বাস করতে এখন ভয় করে আমার। ঠকে যাওয়ার ভয় নয়, অন্য কারো বড় কোনো ক্ষতি হওয়ার ভয়। আর এতবার ঠকেও যে ঠিকটা বোঝেনি, শেখেনি, তার পক্ষে পাল্টানো অত সহজ নয়। এটা ওর অ্যাক্টিং। শ্রীপর্ণা, লিস্টে যেন কোনো কিছু বাদ না থাকে। হ্যাঁ, তুমি তোমারটা সব বলে যাও, আমি এখানে নোট ডাউন করে নিচ্ছি। তবে হ্যাঁ ছোট বৌদি, আমাদের সবার ইচ্ছেগুলো কিন্তু এখানে অ্যাড হবে, কোনো কিছু কিন্তু বাদ যাবে না। ও কনের কিন্তু শাড়ি জুয়েলারি আমি এখানে কিছু লিখলাম না। ওগুলো নিয়ে চিন্তা করো না, ওগুলো সব আমার দায়িত্ব। হ্যাঁ রে ছোট, এ তো দেখছি শুধু কনকেরই কেনাকাটা হচ্ছে, সাত্তুকের কিছু হবে না? আরে এ তো লাখ টাকার প্রশ্ন। ফার্স্ট টাইম লাইফে দেখছি কেউ বরকে নিয়ে ভাবছে। এই ঠাট্টা করবে না তো। এই ছোট, সাত্তুকের ধুতি পাঞ্জাবি সব আমি কিনবো। আচ্ছা, এসব ধুতি পাঞ্জাবি কেন? সাত্তুকে তো বিয়েতে ওই শেরওয়ানি টেরওয়ানি পরতে পারে। বাঙালি বিয়েতে শেরওয়ানি বাঙালিরা পরে? আসলে কি জানো তো, আমি যদি দুবার বিয়ে করার চান্স পেতাম, তাহলে কিন্তু আমি আশ মিটিয়ে সব রকম ড্রেস পরে নিতাম। শোনো, এটা কোনো ফ্যান্সি ড্রেস পার্টি নয়, বুঝেছো? বাঙালি বিয়েতে ধুতি পাঞ্জাবি পরতে হবে, আর যদি না পারে তাহলে আমি ওই ইলাস্টিকওয়ালা ধুতি কিনে আনবো, তাই পরবে। এ তো পুরো ডিক্টেটরশিপ। তাহলে তুমি সব করবে, আমি কিছু জানি না। বিয়ের কথাটা কে বলেছিল শুনি? উফ, কি মুশকিল, তোমাদের এই ঝগড়ার জন্য আমার লিস্ট করাটা আটকে গেল। তোমরা করো না,
তোমাদের সঙ্গে আমাদের কি? তোমরা তো সব কোণে পক্ষ। আর এই যে আগের থেকে বলে দিচ্ছি, বিয়ের আয়োজনে যেন কোনো খামতি না থাকে। এখন আমাকে কেন? নিজে করো সবটা। আমি তো বলবো, আর করবে তোমরা। তবে একটা কথা মনে রেখো, ছেলে পক্ষ যেন মেয়ে পক্ষের থেকে সবসময় একটু ওপরে থাকে। অত সহজ? তোমার উল্টো দিকে ইন্দিরা আছে, সেটা মাথায় রেখো। তুমি শুধু আমি যেটা বলেছি সেটা মাথায় রেখো। এবারে আমি কারুর তোয়াক্কা করি না। বাপরে বাপ, বড়দা। ছোট বৌদি, বড় বৌদি কিন্তু ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে, তোমায় কিন্তু কিছুটা করে দেখাতেই হবে। আমরা কিন্তু কিছুতেই হারবো না, আমরাই জিতবো, দেখে নিও। বড়